গল্প শুরু হয় রূপকথা দিয়ে। ঘন জঙ্গল আর তার মাঝে একটি প্রাসাদ, সেখানে বাস করত সুন্দরী একটা মেয়ে। ও একা থাকতো, ওর কোনো বন্ধু ছিল না। একটা সময় মেয়েটা বাহিরে বেরিয়ে আসে কিছু বন্ধু বানানোর জন্য, কিন্তু কেউ ওর সাথে বন্ধুত্ব করে না, উল্টো ওকে দেখে ভয় পায়, কারণ সবাই এটা মনে করতো যে ও নিজের সাথে মৃত্যুর ছায়া নিয়ে ঘুরতো। এতে মেয়েটি অনেক কষ্ট পায় আর একটা নদীর পাড়ে এসে মাছ ধরে ধরে সেগুলোর উপর রাগ ঝাড়ছিল। হঠাৎ ওর বড়শিতে একটি ছেলে উঠে আসে। ও কোনো রকমে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। ও যেখানেই যায় ছেলেটি ওর পিছু পিছু যেতে থাকে, যার কারণে মেয়েটির পেছন থেকে মৃত্যুর ছায়াটি দূরে সরে যেতে থাকে। এরপর একদিন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করে ফেলে। তখন মেয়েটি ছেলেটিকে বলে, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না? ছেলেটি বলে না। তখন মেয়েটি একটা প্রজাপতি হাতে নিয়ে তার পাখাগুলো ছিঁড়ে ফেলে। সেখানে আরো অনেক প্রজাপতির পাখা পড়েছিল। এটা দেখে ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। ঠিক তখনই সে মৃত্যুর ছায়া ওর কাছে চলে আসে আর ওকে বলে, কোনো মানুষ কখনোই তোমার পাশে থাকবে না, কারণ তুমি একজন মনস্টার, এটা মনে রেখো। মেয়েটি বলে, ঠিক আছে মা। তার মানে ওর সাথে যে ছায়াটি সবসময় থাকে সেটা হলো ওর মা। এরপর কাহিনী বর্তমানে, যেখানে আমরা দুজন ভাইকে দেখতে পাই, সাংতে এবং গাংতে। সাংতে হলো বড় ভাই। ওর মাথায় একটু প্রবলেম থাকার কারণে ও সবসময় ছোট বাচ্চাদের মতো করতে থাকে, আর ওর দেখাশোনা করে ওর ছোট ভাই গাংতে। এরপর দেখানো হয় সেই মেয়েটিকে যার কাহিনী আমরা প্রথমে শুনেছিলাম, একজন মনস্টার। ওর নাম মুনিয়াং। ও একজন ফেমাস রাইটার, বাচ্চাদের জন্য বই লিখতো, তবে সেগুলো সাধারণ কোনো গল্প ছিল না। গল্পগুলো হতো অনেক বেশি ভয়ঙ্কর। সেখানে একটি বাচ্চা মেয়ে ওর মায়ের সাথে ওর কাছে অটোগ্রাফ নিতে চলে আসে। মুনিয়াংকে দেখে বলে, তুমি সত্যি অনেক সুন্দর, একদম প্রিন্সেসের মতো। মুনিয়াং তখন মেয়েটিকে বলে, তার মানে তুমি আমার ফ্যান নও? আমার কাহিনীতে শুধুমাত্র উইচরাই সুন্দর হয়, তুমি বরং তোমার মাকে আজ থেকে বলবে তুমি উইচদের মতো সুন্দর হতে চাও। এই কথা শোনার পর বাচ্চা মেয়েটি অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। একটু পর ওখানে মুন ইয়ং এর ম্যানেজার চলে আসে। এই লোকটি মুন ইয়ং এর সাথে প্রায় 10 বছর হলো রয়ে গেছে, তাই ও মুন ইয়ং এর ব্যাপারে সবকিছুই জানে। বলে রাখি, মুন ইয়ং একটু সেলফিশ টাইপের। ওর যখন যেটা চাইবে তখন সেটা ও যে কোনো ভাবেই হোক নিয়ে নিবে। এতে যদি কারো কোনো প্রবলেমও হয় তাতে ওর কিছু যায় আসে না। আর ওর এই সমস্ত খারাপ কাজগুলোকে ওর ম্যানেজার ট্যাগেল দিয়ে থাকে। এরপর দেখা যায় গাংতাইকে। ও একটি হসপিটালে কাজ করে, আর ওর একটি স্পেশাল গুণ হলো ও খুব সহজেই রুগীদেরকে হ্যান্ডেল করতে পারে। আর এই হসপিটালেই মুন ইয়ং আজকে গল্প শোনাতে আসবে। একটু পর দেখা যায় মুন ইয়ং এর কাছে একটা হসপিটাল থেকে ফোন আসে আর বলা হয়, তোমার বাবার অবস্থা অনেক বেশি খারাপ, তাকে একটা সার্জারি করাতে হবে আর তার জন্য তোমাকে একটা পেপারসে সাইন করতে হবে। মুন ইয়ং বলে, আমার বাবা আমার কাছে অনেক আগেই মারা গেছে, তাই তাকে যদি বাঁচানোর কোনো ইচ্ছা তোমার থেকে থাকে তাহলে তুমি আমার কাছে এসে সাইনটা নিয়ে যেতে পারো, কিন্তু আমি যেতে পারবো না। সাংতাই ও অনেক সুন্দর ড্রয়িং করতে পারে, ও মুনিয়ং এর অনেক বড় ফ্যান। গাংতাই সাংয়াংকে ফোন করে বলে, আজ আমাদের হসপিটালে তোমার ফেভারিট রাইটার মুনিয়ং আসবে, আর তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটি অটোগ্রাফ নিয়ে রাখবো। একটু পর মুনিয়ং সেই হসপিটালের মাঠে বসে সিগারেট খাচ্ছিল। সেখানে গাংতাই চলে আসে আর এখানে স্মোক করতে নিষেধ করে। তখন মুনিয়াং বলে, তুমি কি ভাগ্যকে বিশ্বাস করো? যখন কেউ তোমার সামনে চলে আসে তখন তাকে তোমার প্রয়োজন হতে পারে। যাই হোক, এরপর প্রোগ্রাম শুরু হয়। মুন ইয়াং গল্প বলছিল, ঠিক তখনই একজন পাগল তার মেয়েকে খুঁজে বের করে মারার চেষ্টা করছিল। এটা দেখে মুনিয়াং মেয়েটিকে বাঁচাতে চলে আসে। লোকটি অনেক রেগে মুনিয়াংকে মারতে শুরু করে দেয়, আর তখন গাংতাই চলে আসে মুনিয়াংকে বাঁচানোর জন্য। মুনিয়াং এবার অনেক রেগে লোকটিকে চাকু দিয়ে মারবে, তখন গাংতাই মুনিয়াং এর হাতের চাকুটা ধরে ফেলে, যার কারণে ওর হাতটা কেটে যায়। তখন মুনিয়াং ওর হাতটা ব্যান্ডেজ করে দেয় আর বলে, কিছু লোক আছে যারা মৃত্যু ডিজার্ভ করে, আর এমন কিছু লোক আছে যারা তাদেরকে মেরে সাধারণ মানুষদেরকে শান্তিতে ঘুমাতে দেয়। তোমার কি মনে হয় আমি কোন ধরনের মানুষ? তখন গাংতাই বলে, তুমি একটা পাগল। এই কথা শোনার পর মুনিয়াং রেগে না গিয়ে বরং একটা স্মাইল করে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে দেখা যায় হসপিটালের এই ঘটনার জন্য গাংতাইকে দোষী মনে করা হচ্ছে, কারণ পেশেন্টটি গাংতাইয়ের আন্ডারে ছিল। ও পেশেন্টকে কন্ট্রোল করতে পারেনি, ওর চাকরিটা চলে যায়। এদিকে মুনিয়াং এর ম্যানেজার মুনিয়াংকে বলছিল, তুমি একজন মানুষকে মারতে চেয়েছিলে, এটা যদি জানাজানি হয়ে যায় তবে তোমার রেপুটেশনের কি হবে তুমি ভেবে দেখেছো? মুনিয়াং বলে, কি হবে, টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও, এর আগে তো এই ধরনের কাজ অনেক করেছো। যাই হোক, এদিকে দেখা যায় গাংতাই ওর বেস্ট ফ্রেন্ড জেসুর সাথে কথা বলছিল। জেসু খুব টেনশন করছিল কারণ গাংতাইয়ের চাকরিটা চলে গেছে। তখন গাংতাই বলে, টেনশন করো না, এই চাকরিটা আমাকে এমনিতেও ছাড়তে হতো, কারণ সাংতাইকে নিয়ে আমাদেরকে এই এলাকা ছাড়তে হতো,
কারণ খুব তাড়াতাড়ি প্রজাপতির মৌসুম আসতে চলেছে। আর তুমি তো জানো সাংতাই প্রজাপতিকে খুব ভয় পায়, যার কারণে প্রতি বছর ওদের থাকার জায়গাটা চেঞ্জ করতে হয়। ঠিক এই সময় গাংতাইয়ের মনে পড়ে ও তো সাংতাইয়ের জন্য অটোগ্রাফ আনতে ভুলে গেছে। তাই ও অনলাইন দেখে মুন ইয়াং এর একটা অটোগ্রাফ নকল করে সাংতাইয়ের কাছে নিয়ে আসে। কিন্তু সাংতাই অটোগ্রাফ দেখে বুঝে যায় যে এটা নকল ছিল। এইদিকে দেখা যায় নামজুরি মুনিয়ং এর বাসায় চলে এসেছে ওর বাবার সার্জারির জন্য পেপারসে সাইন নেওয়ার জন্য। এখানে আমরা জানতে পারি একটা সময় ওরা দুজনে অনেক ভালো ফ্রেন্ডস ছিল, কোনো কারণে ওদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গিয়েছে। এরপর মুনিয়ং এর ম্যানেজার লি গাংতাইকে মেসেজ করে মুনিয়ং এর কাছে ডেকে নেয় টাকা দেওয়ার জন্য। কিন্তু গাংতাই ও এখানে এসেছে মুনিয়ং এর থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য। মুনিয়ং ওকে টাকা দিতে চায় কিন্তু গাংতাই সেটা নিতে চায় না। গাংতাই বলে আমি এখানে টাকার জন্য আসি না। মুনিয়ং বলে তাহলে তুমি কিসের জন্য এসেছো? গাংতাই বলে তোমাকে দেখার জন্য, তোমার এই চোখ দুটো দেখতে চেয়েছিলাম, কারণ তোমার চোখ আমার প্রথম ভালোবাসা মনে করিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি মুন ইয়ং ছোটবেলায় গাংতাইকে পানি থেকে বাঁচিয়েছিল, মানে যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তখন সেখানে মুন ইয়ং এর সেক্রেটারি চলে আসে ও গাংতাইকে বলে তুমি কি অটোগ্রাফ নিয়েছো? এটা শোনার পর মুন ইয়ং একটু টিস করতে থাকে। গাংতাই অটোগ্রাফ নেয় আর বলে এই অটোগ্রাফটি আমি আমার জন্য নিতে আসিনি, আমি আমার ভাইয়ের জন্য নিতে এসেছি। ও অটোগ্রাফ নিয়ে চলে আসছিল আর বাসার বেলকুনি থেকে দাঁড়িয়ে মুন ইয়াং গাংতাইকে এক পলকে দেখছিল আর বলতে থাকে যে করেই হোক আমি তোমাকে আমার করেই ছাড়বো। এরপর ও ওর সেক্রেটারিকে বলে গাংতাইয়ের ব্যাপারে সব ইনফরমেশন এনে দিতে। এখানে গাংতাই বইটি খুলে দেখে মুন ইয়াং ওকে কোনো অটোগ্রাফ দেয় নাই। মুন ইয়াং এর নেক্সট বই যেদিন লঞ্চ হবে সেই দিনে ওদের দুই ভাইকে ইনভাইট করেছে। এতে গাংতাই একটু বিরক্তই হয়ে যায়, কারণ ও মুন ইয়াং এর থেকে দূরে থাকতে চাচ্ছিল। যাই হোক ও বাসায় চলে আসে আর ওর ফ্রেন্ড জেসুকে ফোন করে বলে মুন ইয়াং এর প্রোগ্রামে যেন ও সাংতাইকে নিয়ে যায়। রাতে নামজুরি গাংতাইয়ের সাথে দেখা করতে আসে। এখানে জানা যায় ওরা দুজনে অনেক ভালো ফ্রেন্ড। নামজুরি গাংতাইকে বলে আমি যে হসপিটালে চাকরি করি সেখানে একটি সিট খালি আছে, তুমি চাইলে সেখানে জয়েন করতে পারো। গাংতাই বলে জায়গাটা কোথায়? নামজুরি বলে তোমার হোম টাউন সিয়ংজিং শহরে। এই নাম শোনার পর গাংতাই একটু চুপ হয়ে যায়। দেখানো হয় ছোটবেলায় গাংতাই আর সাংতাই সিয়ংজিং শহরেই থাকতো ওর মাকে নিয়ে। একদিন রাতে কারা যেন ওর মাকে খুন করেছিল। সেই খুন করাটা সাংতাই দেখেছিল। ও পুলিশকে বলেছিল প্রজাপতি এসে আমার মাকে মেরে ফেলেছে আর আমাকে বলেছে আমি যদি এই কথাটা কাউকে বলে দিই তবে সে আমাকেও মেরে ফেলবে। তারপর থেকে ও প্রজাপতি অনেক বেশি ভয় পায়। এরপর পুলিশরা ডিসাইড করছিল যে সাংতেকে কোনো মেন্টাল হসপিটালে আর গাংতেকে কোনো অনাথ আশ্রমে রেখে দিবে, কারণ ওদের দুজনের মা ছাড়া আর কেউ ছিল না। এটা গাংতে জানার পর ও ওর ভাই সাংতেকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে, কারণ ও চাচ্ছিল না ওদের দুই ভাইকে কেউ আলাদা করুক। সিন এখন বর্তমানে। নামজুরি বলে তুমি যদি সেখানে আসো তবে আমাদের বাসায় থাকতে পারবে, কারণ সেখানে একটা রুম ফাঁকা পড়ে আছে। আসলে নামজুরি সেই ছোটবেলা থেকে গাংতাইকে পছন্দ করে, কিন্তু গাংতাই নামজুরিকে শুধু বন্ধুই মনে করে। এরপর ইভেন্টের দিন গাংতাই ওর ফ্রেন্ড জেসুকে ফোন করছিল ওর ভাই সাংতাইকে প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জেসু রাতে অনেক ড্রিঙ্ক করার কারণে ঘুমিয়েছিল, যার কারণে গাংতাইকে বাধ্য হয়ে সাংতাইকে নিয়ে প্রোগ্রামে চলে আসতে হয়। এখানে আসার পর গাংতাইয়ের একটা ফোন চলে আসে আর ও কথা বলতে বলতে বাহিরে আসে। ভিতরে সাংতাই একটা বাচ্চাকে দেখতে পায় যে ডাইনোসরের কস্টিউম পরেছিল। সাংতাই ডাইনোসর অনেক পছন্দ করত, তাই তার কাছে এসে কস্টিউমটা দেখতে থাকে আর ওই বাচ্চাটা সাংতাইকে দেখে ভয় পেয়ে যায় আর চিৎকার করতে শুরু করে দেয়। তখন বাচ্চাটার বাবা সাংতাইকে অনেক মারধর করা শুরু করে দেয়। সাংতাইয়ের চিৎকার শুনে গাংতাই তাড়াতাড়ি ওর কাছে চলে আসে। একটু পর সেখানে মুন ইয়াংও চলে আসে। মুন ইয়াং বাচ্চাটার বাবাকে বলে সাংতাইয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু বাচ্চাটার বাবা বলে আমি কিছুতেই তার কাছে ক্ষমা চাইবো না। তখন মুন ইয়াং অনেক রেগে বাচ্চাটার বাবার চুল ধরে টানতে থাকে আর বলে দেখো এখন কেমন লাগে চুল ধরে টানলে। এটা দেখে তো সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সাংতাই অনেক ভয় পেয়ে যায় আর নিজেকে একটা ঘরে বন্ধ করে ফেলে। পাশে গাংতাই আর মুনিয়ং দুজনে ওর জন্য ওয়েট করছিল। একটু পর সেখানে একটা লোক এসে মুনিয়ং এর মায়ের নামে আজে বাজে কথা বলতে থাকে। এতে মুনিয়ং অনেক রেগে যায়, কিন্তু গাংতাই ওকে কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু মুনিয়ং ও তো অনেক বেশি জেদি, তাই গাংতাইয়ের কাছে থেকে লোকটা সামনে চলে আসে আর সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরেও মুনিয়ং এর রাগ কিছুতেই কমছিল না। তখন গাংতাই ওর পেছনে এসে
দুটো হাত ক্রস করে নিয়ে বলে, তুমি লম্বা নিঃশ্বাস নাও, আর এটা বাটারফ্লাই মেথড, এতে তোমার রাগটা অনেক বেশি কন্ট্রোল হয়ে যাবে। তখন মুনিয়ং গাংতাইকে বলে, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি হয়ে যাও। গাংতাই এতে রাজি হয় না, কারণ ও মুনিয়ং এর থেকে দূরে থাকতে চাচ্ছিল। এরপর ওরা দুই ভাই বাসায় এসে ডিসিশন নেয় যে ওরা সিয়ংজিং শহরে চলে যাবে। গাংতাই নামজুরিকে ফোন করে সেটা বলে দেয়। এদিকে মুনিয়ংও জানতে পেরে যায় যে ওরা সিয়ংজিং শহরে চলে যাচ্ছে, আর সেখানে চলে আসে। গাংতাই তো ওর ডিউটি করছিল, হঠাৎ ও মুনিয়ংকে দেখতে পায়। তখন ও বলে, তুমি এখানে কি করছো? মুনিয়ং বলে, তোমাকে দেখতে এসেছি। গাংতাই বলে, আসলে তুমি কি চাচ্ছ? মুনিয়ং বলে, তোমাকে, কারণ তুমি অনেক হ্যান্ডসাম আর তোমাকে আমার বেশ ভালো লেগেছে। আমার যেটা একবার ভালো লেগে যায় সেটা আমি যে কোনো ভাবেই হোক নিজের করে নিই। একটু পর সেখানে নার্সের হেড চলে আসে আর বলে, ডিরেক্টর তোমাদেরকে ডাকছে। ডিরেক্টর মুনিয়ংকে বলছিল, তোমার বাবার অবস্থা অনেক বেশি খারাপ। তো মুনিয়ং এর এইসব বিষয়ে কোনো টেনশনই নাই। আসলে এই হসপিটালে মুনিয়ং এর বাবা ভর্তি ছিল। যাই হোক, মুনিয়ং ডিরেক্টরকে বলে সে এই হসপিটালে বাচ্চাদেরকে গল্প শোনানোর কাজটা করতে চায়, কিন্তু ডিরেক্টর বলে, তোমাকে আমি এই কাজটা দিতে পারি, তার বিনিময়ে তোমার বাবাকে আধা ঘন্টা হাঁটাতে হবে। প্রথমে মুনিয়ং এতে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়, কারণ ও গাংতাইয়ের আশেপাশে থাকতে চেয়েছিল। এরপর গাংতাই ড্রেস চেঞ্জ করছিল আর সেখানে মুনিয়ং চলে আসে আর ওর সাথে ফ্লর্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু গাংতাই ও তো মুনিয়ংকে ইগনোর করার চেষ্টা করছিল। ঠিক এই সময় নামজুরি এসে ওদেরকে দেখে ফেলে। এরপর দেখা যায় মুনিয়ং ওদের সেই পুরনো বাড়িতে চলে আসে সেখানে থাকার জন্য। ও রাতে ঘুমাচ্ছিল আর তখন ওর মায়ের আত্মা ওর কাছে চলে আসে। এতে ও অনেক ভয় পেয়ে যায়। তখন ওর গাংতাইয়ের সেই বাটারফ্লাই মেথডের কথা মনে পড়ে যায় আর ও এইভাবে নিজেকে কন্ট্রোল করে নেয়। মুনিয়ং হসপিটালে বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছিল আর কাজ শেষে গাংতাইয়ের আশেপাশে আসার চেষ্টা করছিল, কিন্তু গাংতাই বারবার ওকে ইগনোর করার চেষ্টা করছিল। এরপর গাংতাই ডিরেক্টরের কাছে চলে আসে সাংতাইকে নিয়ে, যে ওর ভাইয়ের কোনো ট্রিটমেন্ট হবে কিনা। তখন ডিরেক্টর ওর ভাইকে একটা ওয়াল দেখিয়ে বলে, এখানে পেইন্টিং করো। আসলে ডিরেক্টর চাচ্ছিল ওর ভাইকে পেইন্টিং এর মাধ্যমে ট্রিটমেন্ট করতে। পরের দিন ওর ভাই বাসায় এসে টাকা জমাচ্ছিল। গাংতাই বলে, তুমি এত টাকা কেন জমাচ্ছ? তখন সাংতাই বলে, আমি এই গাড়িটা কিনতে চাই, এটা দেখতে একদম বাড়ির মতো, যা বাটারফ্লাই থেকে সেফ থাকবে, আমাদের আর বছর বছর বাড়ি পাল্টাতে হবে না। এটা শোনার পর গাংতাই অনেক ইমোশনাল হয়ে যায় আর ওর ভাইকে জড়িয়ে ধরে কান্না করে। এরপর দেখা যায় হসপিটাল থেকে একজন নেতার ছেলে নাম গিদো, ও পালিয়ে চলে আসে আর মুনিয়ং ওকে পালাতে সাহায্য করে। গাংতাই ওদের পিছু নেয়। মুনিয়ং ছেলেটাকে নিয়ে ওর বাবার একটা প্রোগ্রামে চলে আসে। সেখানে স্টেজে উঠে গিদো বলতে থাকে, আমি হলাম এই নেতার ছেলে, আমার ভাই বোনেরা অনেক বড় বড় ভার্সিটিতে পড়াশোনা করেছে, কিন্তু আমি করতে পারিনি, কারণ আমি অনেক বোকা ছিলাম আর ভালো স্টুডেন্ট ছিলাম না। এর জন্য আমার বাবা মা আমাকে অনেক বকাবকি করতো, অনেক রাগ করতো, ঘরে বন্ধ করে রাখতো, কিন্তু আমি চেষ্টা করেছি, পারিনি। আমি শুধু চাইতাম আমার বাবা মা আমাকে ভালোবাসুক, কিন্তু তারা আমাকে ভালোবাসেনি, বরং তারা আমাকে অত্যাচার করেছে, যার কারণে আজ আমি মানসিক রোগী হয়ে গেছি। মুনিয়ং আসলে এটার জন্য ওকে ছাড়িয়ে এনেছে, কিন্তু গাংতাই ও কিছু না বলে শুধু চুপচাপ দেখছিল আর ভাবছিল হয়তো এটা ঠিক হয়েছে। তখন গাংতাই ছোটবেলার কথা মনে করে। ওর মা একদিন ওকে মেরেছিল কারণ কিছু ছেলে সাংতাইকে টিস করছিল, কিন্তু গাংতাই ওকে বাঁচাতে পারে। এরপর বৃষ্টি হচ্ছিল, ওর মা সাংতাইয়ের ওপর ছাতা ধরেছিল, কিন্তু গাংতাই ভিজে যাচ্ছিল, সেদিকে ওর মায়ের কোনো খেয়ালই ছিল না। এসব ভেবে গাংতাই মনে মনে এটা ভাবতে থাকে যে আমার মা আমাকে কখনো ভালোই বাসেনি। ওরা দুজনে হসপিটালে ফিরছিল, তখন মুনিয়ং গাংতাইকে বলে, একদিন আমিও তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাব আর সেখানে তোমাকে অনেক মজা করাবো, কারণ তুমি অনেক ভালোবাসার ক্ষুধায় ভুগছো। এই কথাটা একদম গাংতাইয়ের মনে গিয়ে লাগে। যাই হোক, এরপর গাংতাই মুনিয়ংকে বলে, তুমি না ডিরেক্টরকে কথা দিয়েছিলে তোমার বাবাকে হাঁটতে নিয়ে যাবে? তখন মুনিয়ং বলে, এসব বিষয়ে আমার কোনো ইচ্ছে নেই, আমি যেটা চেয়েছিলাম আমি সেটা করেছি। এরপর ও ওর মা বাবার বিষয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। তখন গাংতাই ওকে গাড়িটা থামাতে বলে আর গাড়ি থেকে নেমেও হাঁটা শুরু করে দেয়। মুনিয়ং তো একটু শক, জিজ্ঞেস করে, তুমি কেন গাড়ি থেকে নেমে আস? গাংতাই বলে, আমি কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম যে তুমি একটু আলাদা, আর আমি হঠাৎ করে তোমার উপর ভরসা করতে শুরু করেছিলাম, কিন্তু সেটা ঠিক না। এটা বলে ও চলে যাচ্ছিল আর পেছন থেকে মুনিয়ং ওকে চিৎকার করে বলতে লাগছিল যে আমি তোমাকে ভালোবাসি গাংতাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু গাংতাই ওর কথায় কোনো পাত্তা না দিয়ে চলে যায়। এদিকে হসপিটালের নার্স আর ডিরেক্টর মিটিং করে বলছিল মুনিয়ংকে যে করে হোক হসপিটাল থেকে বের করে দিতে হবে, কারণ ওর জন্য অনেক প্রবলেম হচ্ছে। তখন ডিরেক্টর বলে মুনিয়ংকে আর কিছুটা সময় দেওয়া হোক, কারণ ওর জন্যই গিদো অনেকটাই রিকভার করেছে।
এরপর দেখা যায় গিদোর বাবা হসপিটালে এসে অনেক রেগে চিৎকার করছিল, আর সব দোষ আবারও গাংতাইয়ের উপর চলে আসে, কারণ গিদো গাংতাইয়ের আন্ডারে ছিল। গিদোর বাবা গাংতাইকে একটা থাপ্পড় মারে, আর মুনিয়ং ওর গালে সেই দাগ দেখে বলে, কে মেরেছে তোমাকে, আমাকে বলো। গাংতাই বলে, কেন, তোমাকে কেন বলতে হবে, তোমার কাছে তো ইমোশনাল বলে কিছুই নেই, কারণ তুমি একজন সেলফিশ, তুমি সবসময় নিজেকে নিয়েই ভাবো, তুমি কখনোই আমাকে বুঝতে পারবে না। এরপর মুনিয়ং ওর বাবাকে হাঁটতে নিয়ে যায়, কিন্তু ওর বাবা মুনিয়ংকে দেখে মনস্টার বলতে থাকে আর গলা চেপে মারতে শুরু করে দেয়। এতে মুনিয়ং অনেক কষ্ট পায় আর রেগে সেখান থেকে চলে আসে। এরপর জেসু এসে গাংতাইকে বলে, জানিস আজ আমি হসপিটালে পিৎজা ডেলিভারি দিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে শুনেছি মুনিয়ংকে ওর বাবা গলা টিপে মারতে ধরেছিল। এটা শুনে গাংতাই তাড়াতাড়ি মুনিয়ংকে খুঁজতে বেরোয়, দেখে অনেক বৃষ্টি হচ্ছে আর মুনিয়ং একা হেঁটে যাচ্ছে। গাংতাই ওর কাছে এসে বলে, অনেক বৃষ্টি হচ্ছে আর এত রাতে একা হেঁটে কোথায় যাচ্ছ তুমি। মুনিয়ং গাংতাইকে দেখে অনেক ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে, কিন্তু ওর বাড়ি অনেক দূরে থাকার কারণে গাংতাই ওকে নিয়ে গাংতাইয়ের বাড়িতে চলে আসে। বৃষ্টি শেষ হয়ে গেলে গাংতাই মুনিয়ংকে বাড়ি ফিরতে বলে, কিন্তু মুনিয়ং কিছুতেই বাড়ি ফেরে না, সেখানে জোর করে থেকে যায় আর সারাটা রাত ও গাংতাইকে অনেক বিরক্ত করতে থাকে। সকালে ও যখন গাংতাইয়ের রুম থেকে বের হয় তখন নামজুরি ওকে দেখে ফেলে। নামজুরি বলে, তুমি এখানে কি করছো? মুনিয়ং বলে, এত সকালে আমি যখন এখান থেকে বেরোচ্ছি তার মানে বুঝতে হবে আমি সারা রাত এখানে ছিলাম। কথায় কথায় দুজনের মধ্যে অনেক ঝগড়া লেগে যায়। নামজুরি এক পর্যায়ে অনেক রেগে মুনিয়ংকে একটা থাপ্পড় দিয়ে দেয়, আর কি এতে তো মুনিয়ং অনেক রেগে যায় আর দুজনের মধ্যে মারামারি লেগে। তখন সেখানে গাংতাই চলে আসে আর দুজনকে সামলিয়ে মুনিয়ংকে বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। এতে মুনিয়ং অনেক রেগে যায়, কারণ গাংতাই ওর পক্ষ নিল। এদিকে নামজুরি কান্না করছিল, কারণ ওরা দুজনে রাতে একসাথে ছিল। পরের দিন নামজুরি অনেক সাহস করে গাংতাইকে প্রপোজ করে ফেলে, কিন্তু গাংতাই ও সরাসরি এটা বলে দেয় যে ও ওকে শুধু বন্ধু ভাবে আর কিছু না। এদিকে লি মুনিয়ং এর কাছে এসে বারবার রিকোয়েস্ট করে বলে, তুমি সেখানে ফিরে চলো আর নতুন গল্প লেখা শুরু করে দাও, তুমি না থাকার কারণে আমার কোম্পানি পথে বসতে শুরু করেছে, প্লিজ তুমি সিওলে ফিরে চলো। কিন্তু মুনিয়ং কিছুতেই যেতে রাজি হয় না। এরপর মুনিয়ং সাংতাইয়ের কাছে চলে আসে, ও বলে, আমার নতুন বইয়ের জন্য তুমি কি পেন্টিং করবে, আমি তোমাকে অনেক টাকা দিব। সাংতাই তো এতে রাজি হয়ে যায়। এরপর মুনিয়ং সাংতাইকে নিয়ে ওর মহলে চলে আসে। ও এসব এই জন্য করছিল যে যেন গাংতাই ওর সাথে ওর মহলে থাকতে চলে আসে। সাংতাইয়ের খোঁজ করতে গাংতাই জুনিয়াংকে ফোন করে বলে, তুমি সাংতাইকে কোথায় নিয়ে গেছো? জুনিয়াং বলে, আমি আমার মহলে নিয়ে এসেছি, আমি কি তোমাকে আমার মহলের অ্যাড্রেসটা দিব? গাংতাই বলে, না তার দরকার নেই, কারণ আমি মহলে এর আগেও গিয়েছিলাম। এরপর গাংতাই জুনিয়াং এর মহলে চলে আসে। জুনিয়াং বলে, তাহলে কি তুমি এতদিন আমার সাথে অভিনয় করছো? গাংতাই বলেন, আসলে আমি তোমার থেকে পালাতে চেয়েছিলাম, ছোটবেলায় তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, কিন্তু তারপরেও আমি ভীতুর মতো তোমাকে রেখে পালিয়ে গিয়েছিলাম। আমার লাইফে আমার ভাই ছাড়া আর অন্য কারো জায়গা নেই। এটা শুনে জুনিয়াং বলে, কিন্তু তুমি আমাকেও সময় দিতে পারো, কারণ আমাকেও তোমার প্রয়োজন আছে। গাংতাই বলে, আমি অন্যের জন্য বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে গেছি। গাংতে চলে যাবে, কিন্তু মুনিয়ং ওকে বাধা দিতে যাবে, ঠিক তখন ও সিঁড়ি থেকে পড়তে ধরে। গাংতে ওকে ধরে ফেলে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো যে মরতে যাচ্ছ? তখন সেখানে সাংতে চলে আসে আর গাংতেকে একটা কন্ট্যাক্ট পেপার দিয়ে বলে, আমি মুনিয়ং এর সাথে কন্ট্যাক্ট পেপারে সাইন করেছি, আমি ওর এই বাড়িতে থেকে ওর বইয়ের পেন্টিং এর কাজ করব। গাংতে সাংতেকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা আমাদের বাড়ি না আর আমরা এখানে থাকতে পারি না, কিন্তু সাংতে ও কোনো কথাই শুনছিল না। এক পর্যায়ে সাংতে গাংতেকে মারতে শুরু করে দেয় আর বলে, আমি নিজেকে বিলং করি। তখন মুনিয়াং এসে ওদেরকে বাধা দেয়। এরপর গাংতাই মন খারাপ করে চলে যাচ্ছিল, আর তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গাংতের মা সব সময় গাংতেকে বকাঝকা করতো কেন ও সাংতের খেয়াল রাখে, আর সব সময় যেন ও সাংতের খেয়াল রাখে। এই বিষয়গুলো গাংতের খুব খারাপ লাগছে, যার কারণে ও এটা চাচ্ছিল যে সাংতে যেন তাড়াতাড়ি মারা যায়। তখন ও এটা বলে যে আমি নিজেকে বিলং করি আর আমি চাই সাংতে যেন খুব তাড়াতাড়ি মারা যায়। এটা বলে ও রেগে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সাংতে ওর পিছু পিছু আসছিল। দুজনে একটা বরফের লেকে খেলছিল। হঠাৎ সাংতে বরফ ভেঙে নিচে পড়ে যায়, পানিতে ডুবতে যাবে, কিন্তু গাংতে ওকে না বাঁচিয়ে চলে যায়। একটু পর ফিরে এসে ও সাংতেকে বাঁচিয়ে নেয়, যার ফলে গাংতে নিজে পানিতে পড়ে যায়, কিন্তু সাংতে ও গাংতেকে না বাঁচিয়ে সোজা চলে যায়। ওদের এই সব কিছু মুনিয়াং দূরে বসে দেখছিল। পরে মুনিয়াং এসে গাংতেকে বাঁচিয়ে নেয়। এসব ভাবছিল আর গাংতে মন খারাপ করে বসেছিল। তখন ও সেই কন্ট্যাক্ট পেপারটা দেখতে পায়, যেখানে লেখা ছিল, মুনিয়াং সাংতেকে বলেছিল, তুমি যদি আমার হয়ে পেন্টিং এর কাজ করো তবে আমি তোমাকে অনেকগুলো টাকা দিই। কিন্তু সাংতে বলেছিল, আমার অনেকগুলো টাকা লাগবে না, আমি শুধু ওই গাড়িটি কিনতে চাই, যে গাড়িটি কিনলে আমি প্রজাপতি থেকে দূরে থাকতে পারবো, কারণ আমার ভাই
বছর বছর বাড়ি পাল্টাতে একটুও পছন্দ করে না। এসব কথা ভেবে গাংতে খুব ইমোশনাল হয়ে যায়। গাংতে ভেবে দেখে সাংতে এই কাজটা করতে পছন্দ করছে, তার মানে ওকে এই কাজটা করতে দেওয়া উচিত। তাই ও মুনিয়ং এর বাড়িতে থাকতে চলে আসে। এটা জেনে নামজুরি অনেক রেগে যায়, কারণ ও চাচ্ছিল না গাংতে মুনিয়ং এর সঙ্গে থাকুক। পরের দিন সকালবেলা মুনিয়ং দেখতে পায় গাংতে আর সাংতে মিলে পুরো বাড়িটা অনেক সুন্দর পরিষ্কার করেছে, আর সাথে ওর জন্য রান্নাও করেছে। এতে তো মুনিয়ং অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সাংতে ওর পেন্টিং করছিল, তখন ডিরেক্টর এসে বলে এখানে কিছু একটা মিসিং রয়েছে, যদি তুমি এখানে একটা বাটারফ্লাই দাও তবে এই পেন্টিংটা কমপ্লিট হবে। আসলে ডিরেক্টর চাচ্ছিল পেন্টিং এর মাধ্যমে ওর ভিতর থেকে বাটারফ্লাই এর ভয়টা দূর করতে, কিন্তু সাংতে ও খুব ভয় পাচ্ছিল বাটারফ্লাই ড্রয়িং করতে। পরের দিন হসপিটালে একজন মহিলাকে দেখানো হয় যে একজন মানসিক রোগী। ও মুনিয়ংকে দেখে বলে তুমি আমার মেয়ে আর আমি তোমার মা হই। মুনিয়ং বলে না, আমার মা অনেক আগে মারা গেছে। এটা শোনার পর মহিলাটি বলে আমার মেয়েটা অনেক আগে মারা গেছে, তার মানে তুমি আমার মেয়ে না। এটা বলে মহিলাটি সেন্সলেস হয়ে পড়ে যায়। রাতে মুনিয়ং ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ওর মা ওর কাছে চলে এসেছে আর ওকে বলছে তুমি যাকে ভালোবাসবে আমি তাকেই মেরে ফেলবো। এটা শোনার পর মুনিয়ং অনেক ভয় পেয়ে কান্না করতে থাকে। তখন সেখানে গাংতে চলে আসে। মুনিয়ং গাংতেকে বলে তুমি এখান থেকে চলে যাও, নয়তো ও তোমাকেও মেরে দিবে। কিন্তু গাংতে ও মুনিয়ংকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে আর বলে এবার যা কিছুই হয়ে যাক না কেন আমি তোমাকে রেখে কখনোই পালাবো না, আমি সবসময় তোমার পাশেই থাকবো। এদিকে লি এসেছে মুনিয়ং এর কাছে। ওর মনে হচ্ছে মুনিয়ং ঠিক নেই, তাই ও বারবার মুনিয়ংকে ওর সাথে যেতে বলে, কিন্তু মুনিয়ং ওর সাথে যেতে চায় না। গাংতে দেখে মুনিয়ং এর মনটা অনেক বেশি খারাপ, তাই ও ওর মন ভালো করার জন্য ওকে নিয়ে ঘুরতে বেরোয়। ওরা দুজনে ঘুরছিল আর অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। ঠিক তখনই নামজুরি গাংতেকে ফোন করে। ফোনটা মুনিয়ং রিসিভ করে। নামজুরি বলে গাংতে কাজে কেন আসেনি? মুনিয়ং বলে ও আসলে আমার সাথে সময় কাটানোর জন্য ছুটি নিয়েছে। এটা শোনার পর নামজুরির মনটা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়। মুনিয়ং গাংতেকে বলে তুমি কি আমার সাথে ফ্লর্ট করার চেষ্টা করছো? আমরা কি এখানে ডেটে এসেছি? গাংতে বলে সেরকম কিছু না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। দেখা যায় মুনিয়ং এর চুল অনেক বড় ছিল। মুনিয়ং ছোট চুল পছন্দ করত, কিন্তু ওর মা ওর চুলগুলো কখনো কাটতে দিত না। ওর মা বলতো তুমি এই চুলগুলো কখনোই কাটবে না, কারণ তুমি আমার বানানো একটা আর্ট। তার মানে মুনিয়ং এর মা সব সময় মুনিয়ংকে কন্ট্রোল করার চেষ্টা করতো, ইভেন কন্ট্রোল করতো। এইদিকে দেখা যায় লির মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ মুনিয়ং ওর সাথে আসে নাই। লি বলছিল স্বার্থপর কোথাকার, আমি 10 বছর হলো তোমার সাথে রয়েছি আর তুমি একটা ছেলের জন্য আমার সাথে এটা করতে পারলে? দেখে নিও আমি তোমার থেকে অনেক সুন্দরী একটা মেয়েকে খুঁজে বের করে তার সাথে ডেট করব। আর ওইখানেই নামজুরি ছিল। গাংতাইয়ের জন্য ওর মনটা অনেক বেশি খারাপ ছিল, তাই অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। লি নামজুরির কাছে এসে ফ্লর্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু নামজুরি যখন জানতে পারে লি জুনিয়াং এর ম্যানেজার, তখন ও লিকে একটা চর বসিয়ে দেয়। এরপর জানতে ডিরেক্টরের কাছে এসে বলে আপনি কি মুনিয়ং এর মায়ের ব্যাপারে কিছু জানেন? কারণ মুনিয়ং মাঝে মধ্যে ওর মাকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখে। ডিরেক্টর বলে মুনিয়ং এর মা ছিল মুনিয়ং এর মতো একজন হরর রাইটার, তবে একদিন হঠাৎ করে সে উধাও হয়ে যায়। সবাই এটা ভেবেছে যে মুনিয়ং এর বাবা হয়তো মুনিয়ং এর মাকে মেরে ফেলেছে, কিন্তু তার বডি কোথাও খুঁজে পাওয়া যায়নি। গাংতাই ফিরে এসে দেখে মুনিয়ং সিঁড়িতে বসে ঘুমাচ্ছে। গাংতে জুনিয়াংকে একটা পুতুল দিয়ে বলে এটা নাইটমেয়ার ক্যাচার, এটা তোমার খারাপ স্বপ্নগুলোকে খেয়ে ফেলবে। মুনিয়ং বলে আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? গাংতে বলে না, আসলে এটা আমি আমার ভাইয়ের জন্য বানিয়েছিলাম, কিন্তু কোনো কাজে আসেনি। তখন মুনিয়ং বলে তাহলে এখন থেকে এটি আমার কাছেই থাকবে। এরপর গাংতে সাংদের কাছে এসে জড়িয়ে ধরে শুয়ে থেকে বলে কাল আমরা সেই রেস্টুরেন্টে যাব যেখানে আমাদের মা আমাদেরকে মাঝে মধ্যে নিয়ে যেত, আর তুমি ওখানকার খাবার খুব পছন্দ করতে। সাংতে বলে না, মা আমাদের ওখানে আমার জন্য না তোমার জন্য নিয়ে যেত, কারণ তুমি ওখানকার খাবার খুব বেশি পছন্দ করতে, আমি তো ঝালের জন্য খেতেই পারতাম না। এই কথাটা শোনার পর গাংতে বুঝতে পারে ওর মা ওকে বকাঝকা করলেও ওর ভালো খারাপের খেয়াল রাখতো আর ওকে ভালোবাসতো। এটা ভেবে ওর চোখে পানি চলে আসে। পরের দিন হসপিটালে এসে মুনিয়ং দেখতে পায় ওর ক্লাসটি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওর জন্য মহিলাটির অবস্থা খুব বেশি খারাপ হয়েছিল। এরপর গাংতে মহিলাটিকে মুনিয়ং এর সামনে নিয়ে আসে। মহিলাটি মুনিয়ংকে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও, সেদিন আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। মুনিয়ং বলে তোমার জন্য আমার কাজ বন্ধ হয়ে গেছে, তার মাসুল যদি তুমি দিতে চাও তবে তোমার গায়ের এই শালটি আমাকে দিয়ে দাও। মহিলাটি অনেক ভেবে চিন্তে শালটি
মুনিয়াংকে দিয়ে দেয়। মুনিয়াং শালটি নিয়ে চলে আসলে মহিলাটি গাংতাইকে বলে, আমি এখন মুক্ত, কারণ এই শালটি আমাকে আমার মেয়ে দিয়েছিল, আর আমি এটা ভাবতাম যে আমার মেয়ে হয়তো আমার জন্যই মারা গিয়েছে। গাংতাই বাড়ি ফিরে মুনিয়াংকে বলে, তুমি একদম ঠিক কাজ করেছো, মহিলাটিকে তার বোঝা থেকে মুক্তি দিয়েছো। এটা শোনার পর মুনিয়াং অনেক খুশি হয়ে যায়, আর তারপর সে নিজের চুল একা একা কাটতে শুরু করে দেয়। কিন্তু ও ঠিক মতো কাটতে পারছিল না, যার ফলে গাংতাই ওকে সুন্দর করে চুলগুলো কাটতে সাহায্য করে। আর এভাবেই মুনিয়ং ওর মায়ের বিরুদ্ধে চলে যায়। মুনিয়ং গাংতাইকে বলে, এখন আমাকে দেখতে কেমন লাগছে? গাংতাই বলে, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, কারণ তুমি তোমার নিজের ইচ্ছে পূরণ করেছো। এই কথা শোনার পর মুনিয়ং অনেক খুশি হয়ে যায়। এরপর ওরা দুজনে বাহিরে খেতে চলে আসে। সেখানে মুনিয়ং এর একজন ফ্যান চলে আসে আর মুনিয়ং এর সাথে খুব কাছাকাছি দাঁড়িয়ে ছবি তোলে, যেটা দেখে আমাদের গাংতে তো অনেক বেশি জেলাস হয়ে যায়, কিন্তু মুনিয়ং এর কাছে সেটা স্বীকারই করে না। এরপর মুনিয়ং এর বাবাকে দেখা যায় সে কোনো একটা গান শুনেছে, আর তাতে সে খুব ভয় পেয়ে যায়। সে বলছিল, এই গানটা নিশ্চয়ই আমার ওয়াইফ গেয়েছে, তার মানে কি সে বেঁচে আছে? এরপর দেখা যায় সাংতাই মুনিয়ং এর কাছে ওই পুতুলটা দেখতে পায়, যেটা ওর ছিল। ও মুনিয়ং এর থেকে সেটা নিতে চায়, কিন্তু মুনিয়ং সেটা দিতে চায় না। এই নিয়ে দুজনের মধ্যে তো মারামারি শুরু হয়ে যায়। এই সিনটুকু অনেক বেশি মজার ছিল। ওরা তো মারামারি করছিল, এমনকি চুল ধরে টানাটানিও শুরু করে দেয়। তখন সেখানে গাংতাই চলে আসে আর ওদের দুজনকে বকাবকি করে থামিয়ে দেয়। পরের সিনে দেখা যায় গাংতাই সাংতাইকে বোঝাচ্ছিল। ও বলছিল, এই পুতুলটা তোমার থেকে মুনিয়াং এর বেশি প্রয়োজন, কারণ এই পুতুলটা তোমার কাছে থাকার পরেও তুমি প্রজাপতির সেই স্বপ্নগুলো দেখছিলে, কিন্তু মুনিয়াং এই পুতুলটা নেওয়ার পর থেকে ও আর সেই খারাপ স্বপ্নগুলো দেখে না, তাই এটা তোমার ওকে দিয়ে দেওয়া উচিত। অনেক কিছু বোঝানোর পর সাংতাই রাজি হয়ে যায়, কিন্তু ও বলে, আমি ওকে পুতুল দিতে পারি, কিন্তু তোমাকে আমি ওর সাথে শেয়ার করব না। এরপর দেখা যায় হসপিটালে এক পেশেন্টের হাজবেন্ড এসে তাকে মারছিল। তখন সেটা মুনিয়াং দেখে ফেলে আর ও পেশেন্টের হাজবেন্ডকে মারতে চলে আসে। পেশেন্টের হাজবেন্ড অনেক বেশি রেগে গিয়ে মুনিয়াংকে মারতে আসে। তখন গাংতাই এসে মুনিয়াংকে বাঁচিয়ে নেয়। এই ঘটনার পর গাংতাইকে হসপিটাল থেকে কিছুদিনের জন্য বহিষ্কার করা হয়। গাংতাই সাসপেন্ড হয়েছে, এতে ওর মন খারাপ না, ও অনেক বেশি খুশি হয়ে মুনিয়াং এর কাছে চলে আসার বলে, আমাকে সাসপেন্ড করা হয়েছে, চলো আমরা কোথাও ঘুরতে যাই। মুনিয়াং তো খুশি খুশি হয়ে রাজি হয়ে যায়। ওরা ডিসাইড করছিল কোথায় যাবে। তখন গাংতাই বলে, আমি আসলে রাতের জন্য যেতে পারবো না, শুধু একদিনের জন্য যেতে পারি, কারণ সাংতাইকে একা রেখে যাওয়া সম্ভব না। এটা শোনার পর মুনিয়াং অনেক রেগে যায়। ও চাচ্ছিল গাংতাই কিছুটা সময় শুধুমাত্র ওর সাথেই কাটাক। অবশেষে গাংতাই রাজি হয়ে যায়, কারণ ও জেসুকে বলেছে ও যেন সাংতাইকে একটু দেখে রাখে। এটা শোনার পর মুনিয়াং অনেক খুশি হয়ে যায়। ওরা দুজনে কিস করবে, ঠিক তখনই শিয়াল ডেকে ওঠে। এতে গাংতাই অনেক বেশি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর মুনিয়াং ও তো শিয়ালকে অনেক গালাগালি করতে থাকে, মানে ফার্স্ট টাইম ওরা একটু কাছাকাছি আসবে সেই সময় শিয়ালকে ডাকতে হলো, রাগ তো করাটা স্বাভাবিক, তাই না? এরপর দেখা যায় লি নামজুরিদের শহরে এসেছে, কিন্তু এখানে ওর থাকার কোনো জায়গা নেই, তাই ও নামজুরিদের বাসায় ভাড়া থাকে আর সবার সামনে ওর সাথে ফ্লর্ট করার চেষ্টা করতে থাকে। এরপর গাংতাই আর মুনিয়াং ওরা দুজনে গল্প করছিল। গাংতাই মুনিয়াংকে বলে, আচ্ছা নামজুরির সাথে তোমার কি এমন হয়েছিল? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নামজুরি আর মুনিয়াং ওরা দুজনে একই স্কুলে পড়তো। কিছু ছেলে মেয়ে নামজুরিকে খুব বুলি করত, যেটা দেখে মুনিয়াং সেই সমস্ত ছেলে থেকে অনেক বকাবকি করে। তারপর থেকে সেই সমস্ত ছেলেরা নামজুরিকে বুলি করা তো দূরের কথা, নামজুরির থেকে দূরে দূরে থাকে, কারণ তারা সবাই এটা বিশ্বাস করত যে মুন ইয়াং মৃত্যুর ছায়া সাথে নিয়ে ঘুরতো। সবাই এটা ভাবতো যে মুনিয়াং একজন মনস্টার, আর যেহেতু ও নামজুরিকে সাপোর্ট করছে তার মানে হতে পারে নামজুরিও একজন মনস্টার। এরপর থেকেই নামজুরি মুনিয়াং এর থেকে দূরে সরে গিয়েছিল। এরপর ওরা দুজনে একসাথে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মুন ইয়াং গাংতাইকে কোথাও দেখতে পায় না। ও অনেক টেনশনে পড়ে যায়। একটু পর দেখে গাংতাই ওর জন্য একটি ফুল নিয়ে এসেছে। গাংতাই বলে, এর আগের বার আমি তোমাকে ফুল দিয়ে প্রপোজ করতে পারি নাই, কিন্তু এবার সেটা আর মিস করব না। এটা বলে ও মুনিয়াংকে একটা কিস করে দেয়। ওখানে ওদের হসপিটাল থেকে পালিয়ে আসা একজন পেশেন্টের সাথে দেখা হয়ে যায়। তাকে গাংতাই আর মুনিয়াং বুঝিয়ে শুনিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। লোকটি ফিরে আসে ঠিকই, কিন্তু এসে সবাইকে এটা বলে দেয় যে মুন ইয়াং আর গাংতাই দুজনে মিলে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। এই কথাটা সাংতাইও শুনতে পেয়ে যায় আর অনেক রেগে যায়। তখন ও গাংতাইকে এটা বলে যে, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে নাকি মুন ইয়াংকে? গাংতাই বলে, অবশ্যই তোমাকে। সাংতাই বলে, মিথ্যা কথা, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমাকে মিথ্যা বলতে না। তুমি আমাকে মিথ্যা বলে ঘুরতে গিয়েছিলে। তুমি ছোটবেলায় এটা চেয়েছিলে যে আমি যেন মরে যাই। আমি পানিতে পড়ে যাওয়ার পরও তুমি আমাকে না বাঁচিয়ে সেখান থেকে চলে যাচ্ছিলে। এরপর ও সবাইকে চিৎকার করে এটা বলতে থাকে যে
গাংতাই ওর বড় ভাইকে মারতে চেয়েছিল। এরপর সাংতাই অনেক বেশি অসুস্থ হয়ে যায়, ওকে হসপিটালে ভর্তি করানো হয়। গাংতাই অনেক আপসেট হয়েছিল, সেখানে মনিয়ং চলে আসে আর বলে তুমি নিজেকে দোষী মনে করো না, সাংতাই নিজের থেকে পানিতে পড়ে গিয়েছিল, এতে তোমার কোনো দোষ নেই। গাংতাই বলে কিন্তু এটা তো সত্যি যে আমি কিছু সেকেন্ডের জন্য এটা চেয়েছিলাম যে ও মারা যাক, তোমার আমাকে সেদিন বাঁচানো উচিত হয় নাই, আমি যদি মরে যেতাম তাহলে আমার এই অভিশপ্ত জীবনটা আর সহ্য করতে হতো না। এটা বলে ও চলে যায়। এরপর দেখা যায় সাংতাই ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে আর হেড নার্সের সাথে ওর একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। পরের সিনে দেখা যায় মুন ইয়াং আবারও গাংতাইকে বলছে আমার মনে হয় তোমার সাংতাইয়ের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নেওয়া উচিত, তোমার ওকে এটা বোঝানো উচিত যে তুমি ওর সাথেও থাকবে আর আমার সাথেও, আর কতদিন তুমি তোমার নিজের ফিলিংস গুলোকে এভাবে বন্ধ করে রাখবে, তুমি তোমার নিজের জন্য একটু হাসতে পারো। তখন গাংতাই বলে না, এটা হতে পারে না, আমার লাইফে শুধুমাত্র সাংতাই থাকবে, আমার ভাই ছাড়া আর কেউ থাকতে পারে না, তাই আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত। এটা বলে ও চলে যায় আর মুনিয়াং একা একা কাঁদতে থাকে। এরপর গাংতাই আর সাংতাই ওদের পুরোনো বাড়িতে ফিরে আসে। গাংতাই সাংতাইয়ের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়, সাংতাই ওকে ক্ষমা করে দেয় কারণ ও জানে গাংতাই ওকে অনেক বেশি ভালোবাসে। এরপর দেখা যায় মুনিয়াং এর বাবা ওরিন নামে একজন নার্সকে ধরে মারছিল, হসপিটালের অন্য সবাই এসে নার্সটিকে বাঁচিয়ে নেয়। তখন ডিরেক্টর এটা ভাবতে থাকে যে মুনিয়াং এর মা অনেকদিন আগে নিখোঁজ হয়েছে, কিন্তু তার লাশ কোথাও খুঁজে পাওয়া যায়নি, হতে পারে ওরিন মুনিয়াং এর মা, যার কারণে মুনিয়াং এর বাবা তাকে মারতে গিয়েছিল। এরপর মুনিয়াং বারবার গাংতাইকে মেসেজ করছিল কারণ আজ ওর জন্মদিন ছিল, ও চাচ্ছিল গাংতাইয়ের সাথে কিছুটা সময় কাটাতে, কিন্তু গাংতাই মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছিল না, তাই ও গাংতাইয়ের বাড়ি চলে আসে। সেখানে ওর সাংতাইয়ের সাথে দেখা হয়ে যায়। ও সাংতাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, এমনকি সেই পুতুলটা ওকে দিয়ে দেয় আর বলে আজ আমার জন্মদিন, আমি তোমাকে পুতুলটা দিয়ে দিচ্ছি, তুমি আমাকে গাংতাইকে দিয়ে দাও। কিন্তু সাংতাই ও কিছুতেই রাজি হয় না। এরপর গাংতাই জানতে পারে ওরিন হসপিটাল থেকে চলে গেছে, আজকের দিনটা তার কাছে স্পেশাল। তখন গাংতাই মুনিয়াং এর জন্য খুব টেনশন করতে থাকে কারণ আজ মুনিয়াং এর জন্মদিন ছিল। ও ভাবতে থাকে অরিন হয়তো মুনিয়াং এর কাছে গিয়েছে ওর কোনো ক্ষতি করার জন্য। তাড়াতাড়ি গাংতাই মুনিয়াং এর কাছে চলে আসে, দেখা যায় অরিন মুনিয়াং এর কাছে চলে এসেছে আর ওকে বার্থডে উইশ করে আর পুরো বাড়িটা ঘুরতে থাকে। মুনিয়াং বলে আমার জিনিসে কেউ টাচ করুক সেটা আমি পছন্দ করি না। অরিন তখন মুনিয়াং এর হাতে আঘাত করে দেয় আর তারপর সেখান থেকে চলে যায়। একটু পর ওখানে গাংতাই চলে আসে আর মুনিয়াংকে ঠিকঠাক দেখে যেন স্বস্তিতে নিঃশ্বাস ফেলে। গাংতাই মুনিয়াংকে বলে অরিন কি এখানে এসেছিল? এটা শোনার পর মুনিয়াং অনেক রেগে যায় আর বলে তার মানে তুমি এখানে আমার জন্য আসো নাই, তুমি অরিনকে ধরতে এসেছিলে। গাংতাই তখন মুনিয়াংকে কিস করে বলে আসলে আমার তোমার জন্য খুব টেনশন হচ্ছিল, তাই আমি তোমার কাছে এসেছি। এটা শোনার পর মুনিয়াং তো অনেক খুশি হয়ে যায়। এরপর গাংতাই মুনিয়াংকে সবটা বলে ওর মাকে খুন করা হয়েছে আর তারপর থেকে সাংতাই প্রজাপতি ভয় পায়, যার কারণে ওদের প্রতি বছর বাসা চেঞ্জ করতে হয়, সেই জন্য আমাকে সাংতাইয়ের প্রয়োজন আছে, কিন্তু আমি তোমার সাথেও থাকতে চাই, তুমি কি আমার সাথে থাকতে চাও? মুনিয়াং বলে খুশি খুশি হয়ে থাকতে চাই। গাংতাই মুনিয়াংকে বলে তুমি প্লিজ সাংতাইকে বোঝাবে যে তুমি আমাকে ওর থেকে কখনো আলাদা করতে চাও না, তুমি আমাদের ফ্যামিলি মেম্বার হতে চাও। এরপর থেকে মুনিয়াং আর সাংতাইকে বোঝানোর চেষ্টা করে, ভালো মতো বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাংতাই ও মুনিয়াংকে ইগনোর করতে থাকে। এরপর দেখা যায় সাংতাই ওর পেন্টিংটা কমপ্লিট করে ফেলেছে, কিন্তু সেখানে প্রজাপতি আঁকে নাই। ডিরেক্টর এসে বলে তুমি এখনো এখানে প্রজাপতি আঁকো নাই, তার মানে তোমার ড্রয়িংটা কমপ্লিট হয় নাই, যদি তুমি প্রজাপতি না আঁকো তবে আমি তোমাকে একটা টাকাও দিব না। এখানে সাংতাই অনেক রেগে যায় আর বলে আমি এই ড্রয়িং আর করবই না। এটা বলে ও বাসায় চলে আসে, সেখানে গাংতাইও চলে আসে। গাংতাই এখানে সাংতাইকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সাংতাই ও কিছুতেই ওর কোনো কথা না শুনে ওকে কামড়ে দেয়। গাংতাই এবার সাংতাইকেও কামড়ে দেয় আর বলে তুমি আমাকে কামড়ে দিয়েছো, এবার দেখো কামড় দিলে কতটা ব্যথা লাগে। সাংতাই বলে চুপ থাকো, আমি তোমার বড় ভাই হই। গাংতাই বলে তুমি যখন বড় ভাই হও তাহলে বড় মতো কেন থাকছো না? গাংতাই চিৎকার করে কথা বলায় সাংতাই আবার ওকে মারতে শুরু করে দেয়। এবার দুজনের মধ্যেই মারামারি লেগে যায়। এরপর মুনিয়াং গাংতাইকে মেসেজ করে আর গাংতাই মুনিয়াংকে নিয়ে ডিনারে চলে আসে। মুনিয়াং বলে তুমি সাংতাইকে কেন বলছো না যে তুমি আমাকে ভালোবাসো আর আমার সাথে থাকতে চাও? গাংতাই বলে আসলে এই কথাটা শোনার পর সাংতাই কিরকম রিয়েক্ট করবে সেটা ভাবছিলাম। মুনিয়াং বলে তুমি ওর কথা কেন এত ভাবছো? নিজেকে নিয়ে কবে ভাববে? নিজের জীবনটা সুন্দর করবে, তোমার কি কোনো স্বপ্ন নেই? গাংতাই বলে আমার জীবনে 3টা স্বপ্ন ছিল আর তার মধ্যে 2টো পূরণ হয়ে গেছে। এক, কোথাও ঘুরতে যাওয়া, যেটা আমি তোমার সাথে পূরণ করে ফেলেছি, আর 2, আমার ভাইয়ের সাথে মারামারি করা,
যেটাও আমি করে ফেলেছি। সত্যি বলতে ওর সাথে মারামারি করতে আমার খুব ভালো লেগেছিল। মনিয়াং বলে ৩ নাম্বার স্বপ্নটা কি? গাংতাই বলে ৩ নাম্বার স্বপ্ন হলো সাংতাই বড় ভাইয়ের মতো আচরণ করবে আর নিজের খেয়াল নিজে রাখতে পারবে। এরপর দেখা যায় রাতে দুজনে ঘুমাচ্ছিল। গাংতাই কোনো একটা স্বপ্ন দেখে হাসছিল আর সাংতাই ওকে অপলক দৃষ্টিতে দেখছিল। পরের দিন গাংতাই সাংতাইকে নিয়ে খাবার খেতে চলে আসে। এখানে সাংতাই বড় ভাইয়ের মতো ওকে ট্রিট করছিল, যেটা দেখে গাংতাইয়ের বেশ ভালো লাগছিল। এমনকি সাংতাই গাংতাইকে পকেট মানিও দিয়ে দেয়। সাংতাই এইসব করছিল কারণ গতকাল ও গাংতাইকে অনেক বেশি খুশি দেখেছিল, আর যেটা এর আগেও কখনো দেখে নাই। ও চাচ্ছিল গাংতাই সবসময় হাসি খুশি থাকুক। এখানে সাংতাই মুনিয়াংকেও ডেকেছিল। মুন ইয়ং সাংতাইয়ের হাত ধরে বলে, আমাকে কেউ পকেট মানি দেয় না, আমি অনাথ, আমার মা বাবা ভাই বোন কেউ নেই। এসব কথা শোনার পরেও সাংতাই সেখান থেকে চলে যাচ্ছিল। মুনিয়াং পেছন থেকে চিৎকার করে বলে, আমারও তোমার মতো একটা বড় ভাই চাই। তখন সাংতাই থেমে যায়, কিছু একটা ভেবে চিৎকার করে দুজনকে ডেকে দেয়। ওরা দুজনে সাংতাইয়ের কাছে চলে আসে আর দুজনে দুপাশে সাংতাইয়ের হাত ধরে বাড়ি ফেরে। ওরা তিনজনে মিলে মুনিয়াং এর বাড়িতে থাকতে চলে আসে। এরপর দেখা যায় গাংতাই জেসুর রেস্টুরেন্টে চলে এসেছে আর সেখানে অনেকগুলো মেয়ে ছিল যারা সবাই গাংতাইকে দেখছিল। জেসু এর একটা পিকচার তুলে মুনিয়াংকে পাঠিয়ে দেয়। এটা দেখে মুনিয়াং তো অনেক জেলাস হয়ে যায় আর সেখানে চলে আসে। চিৎকার করে এটা বলে যে ওর দিকে কেউ তাকাবে না, ও শুধু আমার। আর গাংতাইকে বলে, তুমি তাড়াতাড়ি পিৎজাটা শেষ করো কারণ তোমাকে এখান থেকে যেতে হবে। এরপর ওরা অন্য একটা জায়গায় চলে আসে, সেখানে বাচ্চারা চিৎকার করছিল। মুনিয়াং বলে, এই জন্যই বাচ্চাদের আমার খুব একটা পছন্দ না। গাংতাই বলে, কিন্তু আমার বাচ্চাদের খুব পছন্দ কারণ ওরা খুব মাসুম হয়, ঠিক তোমার মতো। মুনিয়াং বলে, আমি কখনোই তোমার বাচ্চার জন্ম দিব না। এটা শোনার পর গাংতাই তো একটু শকড হয়ে যায় আর বলে, কাছে আয়। ওর মাথায় ঠোকা দিয়ে বলে, মা হওয়া এতটা সহজ না তুমি যতটা ভাবছো। এরপর দেখা যায় গাংতাই আর মুনিয়াং একটা সুপার শপে চলে এসেছে। এখানে মুনিয়াং গাংতাইকে বলছিল, তোমার মতো যদি ছেলে হয় তবে আমার ছেলে জন্ম দিতে কোনো সমস্যা নেই, চলো আমরা একটা ছেলে জন্ম দিই। গাংতাই বলে, এটা পাবলিক প্লেস, তুমি এখানে এসব কথা বাদ দাও। কিন্তু মুনিয়াং, ও তো থামছিলই না, চিৎকার করে এটা বলেই যাচ্ছিল, আমার একটা ছেলে চাই, আমার একটা ছেলে চাই। এখানে গাংতাই কোন রকমে মুনিয়াকে সামলে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পরও মুনিয়াং সেম ওকে জ্বালাতে শুরু করে দেয় যে আমার একটা ছেলে চাই তোমার মতো। রাতে ও কোন রকমে মুনিয়াংকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর ও ঘর গুছাতে শুরু করে। সেখানে একটি চিঠির সাথে প্রজাপতি পায়, যেখানে লেখা ছিল, আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসব। পরের সিনে দেখা যায় ডিরেক্টর সাংতাইকে বলছে, সেদিন আসলে কি হয়েছিল যেদিন তোমার মা মারা গিয়েছিল। সাংতাই বলে, আমি আর মা সেদিন রাতে বাড়ি ফিরছিলাম, কিন্তু রাস্তায় একটা বিড়াল দেখতে পাই আর আমি সেই বিড়ালের পেছনে ছুটতে থাকি। একটু পর ফিরে এসে দেখি একজন আমার মাকে মেরে ফেলেছে। তার গায়ে একটি প্রজাপতি ছিল আর সেই প্রজাপতির উপরে একটি বাচ্চা প্রজাপতি বসেছিল। এটা শোনার পর গাংতাইয়ের মনে পড়ে ও যখন মুনিয়াং এর বাবার রুম পরিষ্কার করছিল তখন তাদের একটা ফ্যামিলি ফটো দেখতে পেয়েছিল, যেখানে মুনিয়াং এর মায়ের ড্রেসের উপর ঠিক সেম একটা বাটারফ্লাই এর ছবি ছিল, যেমনটা সাংতাই বলেছে। তখন ও বুঝতে পেরে যায় ওর মাকে মুনিয়ং এর মাই মেরেছে। ও অনেক বেশি কান্না করছিল। এদিকে দেখা যায় মুনিয়ং সাংতাইয়ের সাথে দেখা করতে এসেছে। মুনিয়ং সাংতাইকে বলছিল, আমাদেরকে সত্যিকারী পরিবার হওয়ার জন্য একটা গ্রুপ ফটো তুলতে হবে। সাংতাই এতে খুশি খুশি রাজি হয়ে যায়। এরপর ওরা গাংতাইয়ের কাছে চলে আসে। গাংতাই বলে, আমার কাজ আছে, তুমি সাংতাইকে নিয়ে বাড়ি ফিরে যাও, আমি রাতে ডিউটি করব। তখন মুনিয়ং বলে, তাহলে তো কাল তুমি ছুটি পাবে, আমরা কোথাও ঘুরতে যাব। কিন্তু গাংতাই ও অনেক রেগে গিয়ে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ওরা বাড়ি ফিরে আসে। গাংতাই ডিরেক্টরকে বলছিল, মুনিয়ং এর মা আমার মাকে মেরেছে, আমি ভেবেছিলাম আমি হয়তো এখন ভালো থাকবো, কিন্তু সেটা কি করে সম্ভব। আমি সাংতাইকে বলেছিলাম আমি বাটারফ্লাইদের সাথে ফাইট করব, কিন্তু সেটা আর সম্ভব না। পরের দিন সাংতাই আর মুনিয়ং দুজনে অনেক সুন্দর সেজে রেডি হয়েছে ফ্যামিলি ফটো উঠানোর জন্য, কিন্তু গাংতাই ও কিছুতেই ফ্যামিলি ফটো উঠানোর জন্য রাজি হচ্ছিল না। এতে ওদের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। একটু পর সেখানে গাংতাই রেডি হয়ে চলে আসে। আসলে ও ভেবে দেখেছে ওর মায়ের মৃত্যুর পেছনে মুনিয়াং এর মায়ের হাত ছিল, কিন্তু এতে মুনিয়াং এর কোনো দোষ ছিল না, তাই ও মুনিয়াংকে কেন কষ্ট দিবে। আর ওরা অনেক সুন্দর সুন্দর ফটো তোলে। এরপর গাংতাই মুনিয়ংকে বলে, যাই হয়ে যাক না কেন আমি সব সময় আমাদের পরিবারের খেয়াল রাখবো। এতে মুনিয়াং অনেক খুশি হয়ে যায়।
কারণ ও মুনিয়ংকে ওর ফ্যামিলি বলেছে। এরপর দেখা যায় মুনিয়ং এর বাবা অনেক বেশি অসুস্থ, সে যে কোনো সময় মারা যাবে। রাতে তাকে দেখার জন্য হেড নার্স চলে আসে। মুনিয়ং এর বাবা তাকে বলছিল, আমি অনেক ভুল করেছি, আমি মুনিয়ং এর মাকে মেরে ফেলেছি, কারণ মুনিয়ং এর মা একজন মনস্টার ছিল। সে একটা মানুষকে খুন করে গান গাচ্ছিল, এতে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল, যার কারণে ধাক্কা লেগেও সিঁড়ি থেকে পড়ে যায় আর সেখানে মারা যায়। এই দৃশ্য দেখেছিল মুনিয়ং। এরপর আমি মুনিয়ং এর মায়ের লাশটি পানিতে ফেলে দিয়েছিলাম যেন কেউ কোনো খোঁজ না পায়। এই সব কথা গাংতাই শুনে ফেলে। গাংতাই মুনিয়ং এর বাবাকে বলে, আপনি কি সেই জন্য বারবার মুনিয়ংকে মারতে চেয়েছিলেন? মুনিয়ং এর বাবা বলে, না, আমার ভয় হচ্ছিল যদি মুনিয়ং ওর মায়ের মতো মনস্টার হয়ে যায়। এরপর মুনিয়ং এর বাবা বলে, আমার জীবনের আর একটি শেষ ইচ্ছা, যেটা হলো মুনিয়ং এর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু এই কথা বলার সাথে সাথে মুনিয়ং এর বাবা মারা যায়। ফাইনালি মুনিয়ং ওর বাবার ফিউনারেলে চলে আসে আর তার অনেক খারাপ লাগছিল। যেটাই হোক না কেন, সে তো তার বাবা ছিল, তাই না? এরপর ওরা তিনজনে মিলে হসপিটালে চলে আসে, কারণ আজ সাংতাই প্রজাপতি আঁকবে। কিন্তু এসে দেখে কেউ একজন আগে থেকে প্রজাপতি এঁকে রেখেছে। এই প্রজাপতিটা সেই প্রজাপতি ছিল যেটার কথা সাংতাই বলেছিল। সাংতাই প্রজাপতি দেখে বলে, এই প্রজাপতি আমার মাকে মেরে ফেলেছে, এখন আমাকে মারবে। এটা শোনার পর মুনিয়ং এর মনে পড়ে ওর মা সব সময় এরকম প্রজাপতির ব্রুজ ইউজ করতো, তার মানে সাংতাইয়ের মাকে মুনিয়ং এর মাই মেরেছে। এসব ভেবে মুনিয়ং অনেক আপসেট হয়ে সেখান থেকে চলে যাবে। গাংতাই ওকে বাধা দেয়। মুনিয়ং বলে, তুমি কি বলতে পারবে এই সব কিছু মিথ্যা ছিল? গাংতাই কিছু বলে না, মুনিয়ং চলে যায়। এরপর ডিরেক্টর আর গাংতাই দুজনে মিলে সিসিটিভি ফুটেজ দেখছিল যে এই বাটারফ্লাইটি কে এঁকেছে। দেখা যায় সেই হেড নার্স যে এই ড্রয়িংটি করেছে। তখন ওরা বুঝতে পারে এ আর কেউ না, মুনিয়ং এর মা, যে নিজের ফেস সার্জারি করে অনেক বছর ধরে এই হসপিটালে রয়ে গেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মুনিয়ং এর বাবা হেড নার্সকে বলছিল, আগামীকাল আমি মুনিয়ংকে সব কথা বলে দিব। এটা শোনার পর মুনিয়ং এর মা মুনিয়ং এর বাবাকে মেরে ফেলে। আসলে এই পুরো গল্প জুড়ে মুনিয়ং এর মাকে একজন সাইকো হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, যারা কোনো কারণ ছাড়াই সব খারাপ কাজগুলো করে থাকে। এরপর গাংতাই মুনিয়ংকে বোঝানোর চেষ্টা করছিল। ও বলছিল, এই সব কিছুর জন্য তুমি কেন নিজেকে দায়ী মনে করছো? এসবের পেছনে তোমার কোনো হাত নেই, যা করেছে তোমার মা। তবে হ্যাঁ, মিস বার্গি হলো তোমার মা, যে নিজের ফেস সার্জারি করে এই হসপিটালে রয়ে গেছে। এটা শোনার পর মুনিয়ং অনেক বেশি শকড হয়ে যায় আর কান্না শুরু করে দেয়। গাংতাইকে জড়িয়ে ধরে বলে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, সে বলেছে আমার আশেপাশে যারা থাকবে ও তাদেরকে মেরে ফেলবে। তখন গাংতাই ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে আর বলে, যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমার সাথেই থাকবো। এরপর মুনিয়ং এর মনটা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু সাংতাই ও জানতো না ওর মাকে মুনিয়ং এর মা মেরে ফেলেছে। তাই ও মুনিয়ং এর কাছে চলে আসে আর বড় ভাইয়ের মতো খাবার খাইয়ে দেয়। মুনিয়ং বারবার ওর কাছে ক্ষমা চাইতে থাকে। সাংতাই বলে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করেছি। সাংতাই ওকে বড় ভাইয়ের মতো খাবার খাইয়ে দিচ্ছিল। এরপর সাংতাই বাহিরে এসে গাংতাইকে বলে, আমি মুনিয়াংকে সবটা খাবার খাইয়ে দিয়েছি, হয়তো ওর মন খারাপ, কিছু একটা হয়েছে, তুমি ওর সাথে কথা বলো। ও কেন জানি আমার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল। এরপর মিস পার্ক সাংতাইকে ফোন করে ডেকে আনে, কিন্তু সাংতাই জানতো না এই হলো ওর মায়ের খুনি। মিস পার্ক সাংতাইকে মুনিয়াং এর বাড়িতে নিয়ে আসে আর গাংতাইকে ফোন করে বলে, তোমার ভাই এখন আমার কাছে, যদি তাকে বাঁচাতে চাও তবে মুনিয়াং এর বাড়িতে চলে এসো। এইদিকে গাংতাই মুনিয়াং এর সেফটির জন্য লিকে বলেছে ওকে বাড়ি থেকে দূরে রাখতে, কিন্তু মুনিয়াং এটা বুঝতে পেরে যায় আর ও গাড়ি থেকে নেমে ওর বাড়ির দিকে চলে আসছিল। এইদিকে গাংতাই মুনিয়াং এর বাড়িতে এসে দেখে সাংতাই বেহুশ হয়ে পড়ে আছে। তখন মিস পার্ক বলে, তোমার কাছে এখন দুটো অপশন রয়েছে, হয় তুমি তোমার ভাইকে মরতে দেখবে, নয়তো তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাবে। গাংতাই বলে, তুমি এটা কেন করছো? মিস পার্ক বলে, কারণ তুমি আমার মেয়েকে বিগড়ে দিয়েছো, ও আমার বানানো একটি আর্ট। গাংতাই বলে, ও কোনো শোপিস না যে তোমার আর্ট হবে, ওর যা খুশি ও তাই করবে। মিস পার্ক বলে, তুমি কি এটা জানো মুনিয়াং এর জন্য তোমার মা মারা গিয়েছে? তবে শোনো, আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গাংতাইয়ের মা মুনিয়াংদের বাড়িতেই কাজ করত। একদিন দেখা যায় মুনিয়ং একটা জায়গায় বসে আছে আর সেখানে একটি পাখি পড়ে আছে। গাংতাইয়ের মা তার কাছে আসলে মুনিয়ং বলে, পাখিটির একটা পাখা ভেঙে গেছে, আমি কি ওকে মেরে দিব? এই কথা শোনার পর গাংতাইয়ের মা একটু অবাক হয়ে যায়, ভাবতে থাকে এইটুকু একটা বাচ্চা মারার কথা বলছে। গাংতাইয়ের মা মুনিয়ং এর মায়ের কাছে এসে বলে, আমার মনে হয় আপনার মেয়ের কোনো সমস্যা হচ্ছে, ওকে ভালো কোনো ডক্টর দেখানো উচিত। এটা শোনার পর মুনিয়াং এর মা তেমন কোনো রিয়েক্ট করে না, কারণ তার শিক্ষার জন্যই তার মেয়ে এরকম বিহেভ করেছে। কিন্তু তার মেয়েকে গাংতাইয়ের মা পাগল বলেছে,
এই জন্যই ও গাংতাইয়ের মাকে মেরে ফেলেছে। এসব শোনার পর গাংতাই মুনিয়ং এর মায়ের গলা চেপে ধরে, কিন্তু কিছুক্ষণের জন্য এটা ভাবে যে সে যেই হোক মুনিয়ং এর মা। কিন্তু মুনিয়ং এর মা কোনো কিছু চিন্তা না করে গাংতাইকে একটা ইনজেকশন বসিয়ে দেয়। তখন সেখানে মুনিয়ং চলে আসে। মুনিয়ং ওর মাকে মারতে যাবে, কিন্তু গাংতাই মুনিয়ংকে বাধা দেয় আর ও সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর মুনিয়ং এর মা মুনিয়ংকে মারবে, তখন পিছন থেকে সাংতাই এসে তার মাথায় একটা আঘাত করে দেয়। এরপর মুনিয়ং এর মাকে পুলিশে ধরে নিয়ে যায়। এরপর মুনিয়ং গাংতাইকে বলে, আমার মায়ের জন্য তোমরা সারাটা জীবন অনেক কষ্ট পেয়েছো, তাই আমি তোমাদের থেকে দূরে থাকতে চাই আর একা। কিন্তু গাংতাই ও বারবার মুনিয়ংকে বোঝানোর চেষ্টা করছিল। মুনিয়ং এটা ভাবছিল যে ওরা যদি ওর সাথে থাকে তবে আরো কষ্ট পাবে। গাংতাই বলে, আমি জানি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, তাহলে এসব জেদ কেন করছো? এই সমস্ত আজাইরা জেদ বাদ দিয়ে চলো আমরা খাবার খাবো। কিন্তু মুনিয়ং ও বলে, তুমি আমার উপর চিৎকার কেন করছো? গাংতাই বলে, চিৎকার করছি আমি তো অনেক জোরে কথা বলছি, আর এই রুমে তো তুমি ছাড়া কেউ নেই। ঠিক বলেছ। এটা বলে ও দৌড়ে চলে যায়। অনেক দিন হলো মুনিয়ং খাবার খাচ্ছিল না, তাই ওরা সবাই মিলে একটা প্ল্যান করে। নামজুরি মুনিয়ংকে ফোন করে বলে, আমার মা অনেক অসুস্থ, আমি কাজে ব্যস্ত আছি, তুমি কি একটু দেখতে যেতে পারবে? মুনিয়ং ওর মাকে দেখতে চলে আসে, কিন্তু এসে দেখে ওর মা একদম ঠিক আছে। ও অনেক রেগে যায়, কিন্তু মুনিয়ং এর মা খাবার বের করে বলে, তোমাকে খাবার খাওয়ানোর জন্য সবাই অনেক কষ্ট করেছে, তাই তুমি খাবারটা খেয়ে নাও। এবার মুনিয়ং খাবারটা খেয়ে নেয়। এরপর দেখা যায় ওরা দু ভাই একটা গাছের নিচে চলে আসে, আর সেখানে ওদের তিনজনের সেই ফ্যামিলি ফটোটা লাগিয়ে দেয়। আসলে এই গাছটি ওরা দুই ভাই ওর মায়ের নামে লাগিয়েছিল। মুনিয়ং বাড়ি ফিরলে সাংতাই ওকে গাংতাই সেই ড্রয়িংটা দেখায়। ও হাসছিল। সাংতাই বলে, ও প্রথম কাউকে ভালোবেসেছিল আর ঘুমের মধ্যে বলেছিল, আর এরকম একটা হাসি দিয়েছিল। তখন প্রথমবার আমি ওকে এতটা হাসতে দেখেছিলাম, তাই আমি ড্রয়িং করে রেখেছি। এরপর মুনিয়ং সে গাছের নিচে চলে আসে আর ওদের সেই ফ্যামিলি ফটোটা দেখতে পায়। সেখানে গাংতাই চলে আসে আর বলে, যে করেই হোক আমি তোমাকে মানিয়ে নিব আর আবারও আমরা একসাথে থাকবো। কিন্তু মুনিয়ং ও গাংতাইকে ইগনোর করতে থাকে। কিন্তু গাংতাই ও এবার চিল্লাই চিল্লাই ওর ভালোবাসা প্রকাশ করছিল, ঠিক যেমনটা মুনিয়ং করেছিল। আসলে মুনিয়ং মানিয়ে গিয়েছে, কিন্তু ও প্রতিশোধ নিচ্ছে, যেমনটা গাংতাই ওর সাথে করেছিল। ও তো চলে যাচ্ছিল আর গাংতাই ওর পেছন পেছন বাড়িতে চলে আসে। এবার গাংতাই ওকে কোলে করে কিস করতে যাবে, ঠিক তখনই জঙ্গল থেকে হরিণ ডেকে ওঠে। এতে গাংতাই অনেক বেশি রেগে যায় আর হরিণকে বকাঝকা করতে শুরু করে দেয়, আর দুজনে মিলে অনেক বেশি হাসছিল। ও হ্যাঁ, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এরপর ফাইনালি ওরা দুজন দুজনকে কিস করে ফেলে। এরপর ওদের দুজনের মধ্যে তো সবকিছু ঠিক হয়ে যায়। এরপর মুনিয়ং ডিসাইড করে এবার ও ওর লেখা বই আর সেখানে সাংতাইয়ের ড্রয়িং বইটা পাবলিশ করবে। সাংতাই এতে অনেক খুশি হয়ে যায়। দেখা যায় মুনিয়ং শেষবারের মতো ওর মায়ের সাথে দেখা করতে এসেছে। ওর মা বলে, তুমি আমাকে জেলে পাঠিয়ে ওই সমস্ত লুজারদের সাথে ভালো থাকবে, সেটা কখনো হবে না। আমার স্মৃতি তুমি কখনো ভুলতে পারবে না। মুনিয়ং বলে, চিন্তা করবেন না, আমি পুরনো স্মৃতি মুছে নতুন স্মৃতি তৈরি করে নিব। এরপর গাংতাই ও জেসুর কাছে এসে সবকিছুর জন্য থ্যাঙ্কস বলে, কারণ ও সবসময় ওর পাশে থেকেছে। এদিকে সাংতাই ফাইনালি ও সেই বাটারফ্লাইটা মুছে ফেলে নতুন একটা বাটারফ্লাই ড্রয়িং করতে শুরু করে দেয়। এদিকে ওদের বইটি পাবলিশড হয়ে যায়, যেখানে সাংতাইয়ের নাম আর ওর ড্রয়িং ছিল। সাংতাই অনেক খুশি হয়ে সেটা ওর মাকে দেখাতে নিয়ে আসে সেই গাছের নিচে। এরপর দৃশ্য হসপিটালে। এই গল্পটিও লিখেছে হসপিটালে যাদের সাথে ভালো রিলেশন হয়েছে তাদেরকে নিয়ে। এরপর মুনিয়ং আর সাংতাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায় যে পরের পার্টটা ও বলবে, আর মুনিয়ং বলে, না আমি পড়বো। এসব দেখে সবাই অনেক মজা পাচ্ছিল। এরপর লি ও ডিসাইড করে ও সিওল ছেড়ে এখানে চলে আসবে, যেন ও সব সময় নামজুরির আশেপাশে থাকতে পারে। এরপর ডিরেক্টর সাংতাইকে সেই গাড়িটি গিফট করে, কারণ সাংতাই ওর ড্রয়িংটা কমপ্লিট করেছে। এরপর গাংতাই ওদের দুজনের কাছে এসে বলে, চলো আমরা একটা ট্রিপে যাই, কিন্তু ওরা দুজনেই খুব বাজেভাবে না করে দেয়। গাংতাই অনেক মন খারাপ করে লি আর জেসুর সাথে ড্রিঙ্ক করছিল। রাতে বাসায় ফিরে দেখে ওরা দুজন ট্রিপে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। গাংতাই এখানে অনেক খুশি হয়ে যায়। আসলে ওরা গাংতাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। ফাইনালি ওরা ট্রিপে চলে আসে আর অনেক মজা করে। এরপর রাতে মুনিয়ং গাংতাইকে সরি বলে। ও বলে, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু এরপর থেকে আর এমনটা কখনো হবে না। এটা বলার পর ওরা দুজন দুজনকে কিস করে ফেলে। সকালবেলা দেখে সাংতাই একা বসে আছে। ও মুনিয়ং আর গাংতাইকে বলে, তোমরা দুজনে ট্রিপটা কন্টিনিউ করো, আর আমি ফিরে যেতে চাই, কারণ আমি অনেক ভালো একজন আর্টিস্ট হতে চাই।
একজন রাইটার আমার আর্ট অনেক পছন্দ করেছে, তাই আমাকে ফিরতে হবে। গাংতাই বলে, তুমি কি আমাকে ছেড়ে থাকতে পারবে? সাংতাই বলে, আমার প্রতি আমার হক রয়েছে, আর তোমার প্রতি তোমার, আর আমার উপর বিশ্বাস রেখো, আমি নিজেকে সামলে নিব। এখানে গাংতাই অনেক খুশি হয়ে যায়, কারণ ওর বড় ভাই ফাইনালি নিজেকে সামলানোর চেষ্টা করছে। এরপর সাংতাই লির সাথে চলে আসে। এদিকে গাংতাই আর মুনিয়াং ওরা দুজনে ট্রিপটা কন্টিনিউ করে। ফাইনালি ওরা সবাই সবার মতো করে হ্যাপি ছিল আর নিজেদের লাইফটাকে অনেক বেশি এনজয় করছিল। এখানে এই সুন্দর